Assalamu alaikum, dear students on our third year. Today we will discuss restoration and 18th century fiction. Uh, our today's novel is Tom Jones by Henry Fielding. Tom Jones is going to study the novel. We will discuss about restoration and 18th century fiction. Restoration 18th century সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। Restoration refers to the restoration of the monarchy when Charles II was restored to the throne of England following 11 years Commonwealth period led by Puritan General Oliver Cromwell. তো আমরা দেখছি যে রেস্টোরেশন মানে প্রত্যাবর্তন, মানে পুনরায় ফিরে আসা। তো এখানে চার্লস টু এর ক্ষমতায় প্রত্যাবর্তনটাই সময়কাল হিসাবে এটাকে রেস্টোরেশন বলা হয়েছে। মাঝখানে কমনওয়েলথ 11 বছর শাসন ছিল পিউরিটান জেনারেল অলিভার ক্রোমওয়েল, এবং ক্রোমওয়েলের শাসনের পর চার্লস টু কেম ব্যাক টু দ্য থ্রোন অফ ইংল্যান্ড। তো সেই নাম অনুসারে এই পিরিয়ডের নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, এবং এটা হচ্ছে 18th সেঞ্চুরি ঘটনা। দিস political events coincide with the changes in the literary, scientific and cultural life of Britain. So এই ঘটনাটা পলিটিক্যাল ইভেন্ট হ্যাজ ডিপ কানেকশন উইথ লিটারি, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল ইফেক্ট লাইফ অফ ব্রিটেনের এই পলিটিক্যাল এবং ব্রিটেনের সাহিত্য সংস্কৃতিতে এই পলিটিক্যাল ইভেন্টগুলোর একটা সম্পর্ক রয়েছে, একটা কানেকশন বা যোগসূত্র তৈরি হয়েছে। This period is often also called the age of reason or enlightenment. এই সময়টাকে এছাড়া বলা হয় এজ অফ রিজন অথবা এনলাইটমেন্ট বলা হয়, যে আলোকিত বা রিজন দিয়ে প্রভাবিত একটা এখানে আবেগ ইমোশনের চাইতে রিজন ইজ এমফাসাইজড। তাহলে এখন আমরা দেখি যে what is the reason? Because during this time a premium was placed on the importance of human reason and on an empirical philosophy that held that knowledge about the world was through the senses by applying reason to what we talk in through our senses. Reasons are unchanging and uniquely human characteristic that serve as a guide for man. They gave importance. During this period, reasons are given highly importance. রিজনকে বলা হয়েছে যে গাইড হিসেবে দেখানো হয়েছে, আবেগ ইমোশন না, যে রিজন হচ্ছে ওয়াজ অ্যান আনচেঞ্জিং এবং ইউনিক হিউম্যান ক্যারেক্টারিস্টিক। রিজনকে বলা হচ্ছে যে অপরিবর্তনশীল এবং ইউনিক একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, যেটা গাইড হিসেবে কাজ করবে মানুষের যে রিজন ফ্যাকাল্টিটা আছে, মানুষের যে বুদ্ধিভিত্তিক যে ফ্যাকাল্টিটা, যে রিজন, সেটাই মানুষকে গাইড হিসেবে কাজ করবে, সেটাই এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই সময়কালটাতে। The age is also known as the New Classical period. এজটাকে also বলা থাকে, this age also called is New Classical period. Writers of this time gave great emphasis on the original writings produced by রাইটাররা। তারা কিন্তু their favorite literature was Greek literature and Roman literature, এবং তারাই সেটা রিভাইভ করার চেষ্টা করছে, যে গ্রিক এবং রোমান লিটারেচারের যে স্পিরিটটা সেটা রিভাইভ করার জন্য চেষ্টা করা হয়েছে এই সময়টাতে। আর তারা এই তাদের লেখার উপর জোর দিয়েছে, এই জিনিসটিগুলো এনেছে যে রোমান এবং গ্রিক লিটারেচার যে স্টাইল বা স্টাইল এবং থিম, সেগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করেছে তাদের লিটারেচারে, স্পেশালি অ্যাকুরেসি, রিজন, এই জিনিসগুলা। দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড ইমিটেট দ্যাট অফ এজ অফ Chaucer, Augustus, writers such as Horace or Virgil, with classical influence appearing prevalent in poetry, with the use of rhyming and prose with the satirical form. কবিতার মধ্যে যে রাইমিংয়ের ব্যবহারটা, এই আমরা গ্রিক ইনফ্লুয়েন্সটা দেখতে পাচ্ছি, রোমান ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কবিতার মধ্যে, স্পেশালি হচ্ছে কি আমাদের রাইমিংয়ের মধ্যে। আবার আমাদের প্রোজের মধ্যে স্যাটারিক্যাল ফর্মটা দেখতে, প্রোজে স্যাটারিক্যাল ফর্মটা আমাদের গ্রিক ভাবধারা থেকে এসেছে। The Augustan deemed classical literature as natural, that these works were idealized models for writing. এই ক্লাসিক্যাল এই লিটারেচারকে তারা আইডিয়াল হিসেবে নিয়েছে, তাদের লেখা একটা মডেল হিসেবে নিয়েছে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটাররা, বা আমরা যেটা বলছি
18th সেঞ্চুরি যে ফিকশন রাইটার তারা নিয়েছে, এটাকে আইডিয়াল হিসেবে নিয়েছে। দ্য নিউ ক্লাসিক্যাল আইডিয়াল অফ অর্ডার, লজিক, রেস্ট্রেইন, অ্যাকুরেসি, কারেক্টনেস, ডেকোরাম will enable the practitioner to imitate or reproduce the structure and the themes and give own genius. নিউ ক্লাসিক্যালরা যেটা নিয়েছে আইডিয়াল অফ অর্ডার, লজিক, রেস্ট্রেন্ট রয়েছে, অ্যাকুরেসি রয়েছে, কারেক্টনেস রয়েছে, এই জিনিসগুলো এই বৈশিষ্ট্যগুলো নিয়েছে হচ্ছে গ্রিক থেকে, এবং সেগুলো তাদেরকে অ্যানাবল করেছে ইমিটেট করতে বা রিপ্রডিউস করতে স্ট্রাকচার অথবা থিম, রোমান এবং গ্রিক অরিজিনাল স্ট্রাকচার থিমকে ইমিটেট করতে সাহায্য করেছে। দিস ইজ অ্যান এজ অফ স্যাটার, এই এজটাকে বলা হয় স্যাটায়ার এজ। আর লিটারেচার ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ দ্য অফেন কনসিডার্ড এ টুল ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ নলেজ। লিটারেচার ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ কনসিডার, আর এই সময় লিটারেচার আসলে শুধু বিনোদন হিসাবে দেখা হচ্ছে না, লিটারকে দেখা হতো জ্ঞান অর্জনের অংশ হিসাবে, শুধুমাত্র চিত্ত বিনোদনের জন্য লিটারেচার না, আবেগ ইমোশনের জন্য না, জ্ঞান অর্জনের একটা মাধ্যম একটা লিটারেচার, সেটা হিসেবে দেখানো হতো। তো স্যাটার ওয়াজ দ্য মোস্ট পপুলার লিটারি ফর্ম অফ দিস পিরিয়ড। তো স্যাটার হচ্ছে একটা জনপ্রিয় মাধ্যম ছিল, লিটারি টুল ছিল, মানে সাহিত্যের একটা অংশ ছিল স্যাটার এই সময়টার মধ্যে, এই সময়টা এই পিরিয়ডে। রাইটার্স অলসো এবল টু এডুকেট দ্য পাবলিক থ্রু দ্য লিটারেচার ইউজিং স্যাটার। আর রাইটাররা জনগণকে শিক্ষা দিত, মানে এটাকে লিটারেচার ছিল একটা শিক্ষামূলক একটা জিনিস। এই শিক্ষামূলক জিনিসটা মানে শুধু আবেগ বা ইমোশন বা বিনোদন না, লিটারেচার ছিল শিক্ষার একটা মাধ্যম, এবং সারা শিক্ষাটা দিত হচ্ছে রাইটাররা জনগণকে কীভাবে দিত, স্যাটায়ারের মাধ্যমে দিত। স্যাটায়ারের মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরতো, স্যাটায়ারের মাধ্যমে চেষ্টা করতে কারেকশনগুলো বের করে আসতে, স্যাটায়ারের মাধ্যমে যাতে পাবলিক এটা কারেক্ট করে। স্যাটার হচ্ছে সমালোচনা করতো হাস্যরসের কমেডির মাধ্যমে বা যেভাবে হোক। সেই স্যাটায়ারের মাধ্যমে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কারেকশন। দ্য পারপাস অফ স্যাটায়ার ইজ টু কারেক্ট দ্য পিপল, কারেক্ট দ্য সোসাইটি, কারেক্ট দ্য সিস্টেম। এই সবগুলোকে কারেক্ট করার জন্য হচ্ছে স্যাটায়ারের ব্যবহারটা। আমরা যেমন গ্যালিভাস ট্রাভেলসের কথা বলতে পারি, এটা ওয়ান অফ দ্য ফেমাস স্যাটায়ার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্যাটায়ার। সেখানেও কিন্তু পলিটিক্যাল রিফর্মের জন্য আর সোশ্যাল রিফর্মের জন্য এই স্যাটায়ারগুলো ব্যবহার করা হয়েছিল। Its function was to acknowledge the problem in the society and attempt to reform the problem in a comical manner. এর কাজটা হচ্ছে যে আমরা যেটা একটু আগে বললাম যে একটা প্রবলেম সম্পর্কে, সোসাইটির একটা প্রবলেম সম্পর্কে জানা, জনগণকে জানানো এবং রিফর্ম করা, সংশোধন করা, এটাকে একটা সমাজের বা রাষ্ট্রের যে কোনো সমস্যাকে তুলে ধরা এবং সেই সমস্যাটাকে সমাধান করা ইন এ কমিক্যাল ম্যানার, একটা কমেডিয়ান ম্যানারে হাসি দিয়ে বা যেটা বলে সিরিয়াস ভঙ্গিতে নয়, একটু লাইট ভঙ্গিতে তুলে ধরা। And while still educating the public, playwrights of the time were also known to incorporate satire in their plays, and they were able to expose critics social injustice. তো প্লেরাইটের কথা ছিল, নোভেল ছিল না, প্লেরাইটরা তাদের নাটকের মধ্যে এই সামাজিক বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেছে, স্যাটায়ারগুলো তুলে ধরেছে, এবং এইভাবে তারা সোশ্যাল ইনজাস্টিসগুলোকে তুলে ধরেছে। স্যাটায়ার ওয়াজ হাইলি সাকসেসফুল লিটারি টুল দ্যাট ওয়ার্ক টু প্রমোট সোশ্যাল অ্যাওয়ারনেস থ্রু লিটারেচার। তো স্যাটায়ার তখন ছিল একটা খুবই সফল একটা লিটারি টুল, এটা সাংস্কৃতিক একটা মাধ্যম, যেটার মাধ্যমে এটা সাহিত্যিক একটা ছিল, যেটার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে লিটারেচারের মাধ্যমে। এটি স্যাটায়ারের উদ্দেশ্য। স্যাটায়ারের উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সমাজ সংস্কার করা, রাষ্ট্রীয় সংস্কার করা। এই সংস্কারের উদ্দেশ্য এই স্যাটায়ার তখন একটা ভালো একটা শক্তিশালী মাধ্যম ছিল আমাদের 18th সেঞ্চুরি ফিকশন বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে লিটারেচারে। আমরা আসছি আমাদের যে নোভেল, এখানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে রেস্টোরেশন 18th সেঞ্চুরি ফিকশনের বেশ কিছু বিখ্যাত উপন্যাস এবং রয়েছে। আমার গ্যালিভাস ট্রাভেলস রয়েছে, টম জোন্স রয়েছে, এক্সেট্রা রয়েছে। তো হেনরি ফিল্ডিং, টম জোন্স লিখেছে হেনরি ফিল্ডিং বিখ্যাত উপন্যাস হচ্ছে টম জোন্স, এবং হেনরি ফিল্ডিং ছিলেন একজন ইংলিশ প্লেরাইট এবং নভেলিস্ট। উনি একজন নভেলিস্ট ছিলেন এবং সাথে নাট্যকারও ছিলেন, উপন্যাসিক এবং নাট্যকার দুটোই ছিলেন হচ্ছে হেনরি ফিল্ডিং। ইটস এ কমিক নোভেল, এটা একটা কমিক নোভেল, ইট ইজ এ পিকচার্স নোভেল, ফার্স্ট পাবলিশ অন 18 February 1749 ইন লন্ডন। এটা প্রথম পাবলিশ করা হয়েছিল
1749 সালে লন্ডনে। অ্যান্ড অরিজিনাল টাইটেলটা ছিল দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। এটার অরিজিনাল টাইটেলটা ছিল দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। এটা ছিল অরিজিনাল টাইটেলটা। তো জিনিস হচ্ছে এটা নভেল এবং পিকচার নভেল, হিউমারাস ফিকশন, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আমরা আলোচনা করি চরিত্রগুলো নিয়ে কথা বলে নিই। এখানে বিশাল চরিত্রের একটা অনেকগুলো চরিত্র পাবো আমরা এই নভেলে। তো নভেলের প্রথমে আমরা দেখতে পাই টম জোন্স, যার নামে উপন্যাসের নামকরণ করা হয়েছে, এবং তার নামে নামকরণ করলে হলো প্রোটাগনিস্ট আসলে টম জোন্স না। টম জোন্স আমরা পরে পাবো প্রোটাগনিস্টটাকে। সোফিয়া ওয়েস্টার্ন আমরা এখানে নাটকের নায়িকা, যেটাকে বলি টম জোন্সের নায়িকা। মিস্টার অলওয়ার্দি, মাস্টার ব্রিফিল, স্কোয়ার ওয়েস্টার্ন, মিসেস ওয়েস্টার্ন, প্যাট্রিচ, জেনি জোন্স, ব্রিজেট অলওয়ার্দি, লেডি বেলাস্টন, হ্যারিয়েট ফিটজপ্যাট্রিক, মিস্টার ফিটজপ্যাট্রিক, মিস্টার ডাউলিং, মিসেস মিলার, নাইটিঙ্গেল, লর্ড ফেলামার, স্কোয়ার থ্যাকওয়ান, মলি সিগ্রিন, ব্ল্যাক জর্জ, ন্যান্সি মিলার, ন্যারেটর। এগুলো হচ্ছে চরিত্রের তালিকা দিলাম আমরা। তো আমরা প্রথমে যদি টম জোন্স নিয়ে আলোচনা করি, নাটকের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র, উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র, আমরা টম জোন্স শুরুতে দেখব যে বাস্টার্ড, raised by the philanthropic Allworthy, the novel's protagonist. Although Tom's fault, his imprudence and lack of chastity prevent him from being a perfect hero, his good heart and generosity make him feelings out of virtue along with Allworthy. আচ্ছা, এখানে যেটা বলছি যে এই নাটকের উপন্যাসের টম জোন্স প্রোটাগনিস্ট, কিন্তু একটি দোষমুক্ত নয়, একটি দোষযুক্ত নায়ক সে। এবং এটাকে আয়োজন হচ্ছে অলওয়ার্দিও এখানে কিন্তু প্রোটাগনিস্ট এই উপন্যাসের। তো টম জোন্সের সমস্যা হলো তার চারিত্রিক সমস্যা, চারিত্রিক ত্রুটি তার এখানে বড় ফল্ট এই প্রোটাগনিস্ট হওয়ার পথে। আমরা উপন্যাসে দেখব যে তার চারিত্রিক স্থলনগুলো দেখতে থাকবো, একাধিক মহিলার সাথে তার সম্পর্ক। আর দ্বিতীয়টা হচ্ছে যে Tom has a handsome face and gallantry which win the love and affection of men all over the countryside. টমের বৈশিষ্ট্য ছিল টম হ্যান্ডসাম ছিল, এবং সেটা গ্যালান্ট্রি অ্যান্ড হ্যান্ডসাম ফেস পুরো দেশ জুড়ে মহিলাদের হৃদয় জয় করেছিল। আচ্ছা, এটা একটা বিষয়। আরটা হচ্ছে যে টমের শুরুতে বললাম যে তার জন্ম পরিচয়টা আমরা জানি না, বাস্টার্ড বলেছিল শুরুতেই। এরপরে আমাদের আরেকটা চরিত্র হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন। সোফিয়া ওয়েস্টার্ন হচ্ছে ইজ ফিল্ডিংস বিউটিফুল জেনারাস হিরোইন। এই উপন্যাসের নায়িকা হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন। সোফিয়া হচ্ছে বর্ণে পাচ্ছে বিউটিফুল হিরোইন, জেনারাস অ্যান্ড বিউটিফুল। শি ইজ দ্য ডটার অফ ভায়োলেন্ট স্কোয়ার ওয়েস্টার্ন। সে হচ্ছে স্কোয়ার ওয়েস্টার্নের মেয়ে। আমরা এটা জানতে পারলাম যে স্কোয়ার ওয়েস্টার্ন মেয়ে হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন। লাইক টম সোফিয়া, আমাদের চরিত্রগুলো খেয়াল রাখতে হবে যে কোন চরিত্রগুলোর সাথে কার কী সম্পর্ক। Like Tom, Sophia lavishes gift on the poor and who treats people of all classes with such respect that one landlady cannot believe she is a gentle woman. Sophia managed to reconcile her love for Tom, her filial duty to her father, and her hatred for Griffith through her courage and patience. তো তার একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, তার সাহস এবং তার ধৈর্য, এবং এই ধৈর্য এবং সাহস দ্বারাই সে সেখানে ম্যানেজ করছে তার লাভ ফর টমের প্রতি তার লাভ, এবং তার ডিউটি হলো ফাদার, বাবার প্রতি দায়িত্ব, এবং হেটেড ফর ব্লিফিলের প্রতি ঘৃণা। এই তিনটা বিষয় সে ম্যানেজ করছে একসাথে। অ্যান্ড সোফিয়াস ন্যাচারাল কার্টিসি ক্যান বি কন্ট্রাস্টেড উইথ হার আন্ট ওয়েস্টার্ন আর্টিফিশিয়াল ম্যানার। তো সোফিয়ার মধ্যে যে ন্যাচারাল কার্টিসি আছে, যেটা কন্ট্রাস্ট করছে তার আন্ট ওয়েস্টার্নের আর্টিফিশিয়াল ম্যানার। তার আন্ট যেটা নাম হচ্ছে ওয়েস্টার্ন, সে ওয়েস্টার্ন সাথে তার চরিত্রের এখানে একটা বড় ব্যবধান। আর সে সব ক্লাস লোকের সাথেই একই রকমের আচরণ করত, এটা যে উদারতা ছিল তার মধ্যে। তাহলে ওভারঅল তার মধ্যে আমরা সবগুলো পজিটিভ গুণাবলী দেখতে পাচ্ছি সোফিয়া ওয়েস্টার্নের মধ্যে, এবং তার শারীরিক এবং চারিত্রিক মানসিক সব ধরনের
সব কিছুই হ্যান্ডসাম, প্রিটি। এরপর আমরা আসি মিস্টার অলওয়ার্দি। মিস্টার অলওয়ার্দি, হিজ নেম indicates his status. Allworthy. Allworthy has a reputation all over the England because of his benevolent behavior. And his only weakness is that he cannot perceive the evil in others. In brief, he is a very good person. তো মিস্টার অলওয়ার্দির সাথে কাছে লালিত পালিত হয় টম জোন্সটা। টম জোন্সের অভিভাবক মিস্টার অলওয়ার্দি। মিস্টার অলওয়ার্দি একজন গণ্যমান্য ব্যক্তি। তার ভালো আচরণের জন্য তার নাম ডাক আছে, তার ভালো মানসিকতার জন্য। এবং তার সমস্যা হলো, তার দুর্বলতা হচ্ছে তার চরিত্রে সে মানুষের ভিতরে জটিলতাটা দেখতে পায় না। সে মানুষকে বিশ্বাস করে এবং মানুষের কুটিলতা সে বুঝতে পারে না। তো এটা এই জন্য তাকে মিসগাইড করেছে। আমরা উপন্যাসে দেখব যে ব্লিফিল তাকে মিসগাইড করে, ভুল বুঝায় টম জোন্স সম্বন্ধে। এটা আমরা উপন্যাসে পরবর্তী দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা মাস্টার ব্লিফিল। মাস্টার ব্লিফিল ইজ দ্য অ্যান্টাগনিস্ট টু টম জোন্স। আমরা এখানে প্রোটাগনিস্টকে পেয়েছি টম জোন্স এবং অলওয়ার্দি। নাটকের যে অ্যান্টাগনিস্ট বা ভিলেন সেটা হচ্ছে ব্লিফিল। কিন্তু অ্যাপারেন্টলি সে একজন ভালো মানুষ, মানে পায়াস পারসন, কিন্তু ইনওয়ার্ডলি সে হচ্ছে ভিলেন। এবং অ্যান্টাগনিস্ট টম জোন্স, হি ইজ দ্য সান অফ ব্রিজেট অলওয়ার্দি অ্যান্ড ক্যাপ্টেন ব্লিফিল। এবং কার সন্তান সে? আমরা এখানে বলে নিই, সে হচ্ছে ব্রিজের অলওয়ার্দি এবং ক্যাপ্টেন ব্লিফিলের সন্তান। ব্রিজের অলওয়ার্দি হচ্ছে মিস্টার অলওয়ার্দির বোন। তো সেই হিসাবে ভাগিনা বলতে পারি। ব্লিফিল হচ্ছে মিস্টার অলওয়ার্দির ভাগ্নে, nephew. And he appears at first to be a virtuous character, but his hypocrisy soon reveals itself. সে প্রথম সে ভালো মানুষ হিসেবে, চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, একজন মহৎ ব্যক্তি, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে একজন হিপোক্রিট ব্যক্তি। Pretends to be pious and principled, but greed governs him. কিন্তু তার ভিতরে লোভ ছিল প্রচণ্ড, এবং বাইরের দিক দিয়ে সে প্রিটেন্ড করেছে, ভান করেছিল একজন ধার্মিক এবং একজন নীতিবান মানুষ হিসেবে, যে তার কিছু প্রিন্সিপাল রয়েছে, আইডিয়াল রয়েছে, সেগুলো সে মেনে চলে। কিন্তু ইনওয়ার্ডলি তার মধ্যে ছিল দ্য সি অফ গ্রিড, লোভের সাগর ছিল তার মধ্যে। ব্লিফিল কেপ্ট দ্য সিক্রেট অফ টমস বার্থ টু হিমসেলফ। নাও সি স্কোয়ার ওয়েস্টার্ন। Squire Western, he is a caricature of the rough and ready conservative country gentleman. He acts with extreme violence toward his daughter Sophia. আচ্ছা, সোফিয়া ওয়েস্টার্নের বাবার নাম হচ্ছে স্কোয়ার ওয়েস্টার্ন। আর একটা বিষয়, সে কিন্তু মিস্টার অলওয়ার্দির প্রতিবেশী, এবং সে হচ্ছে একটা, আমরা বললাম যে একটা ক্যারিকেচার ক্যারেক্টার, একটা কার্টুন ক্যারেক্টার, অ্যান্ড কনজারভেটিভ, রক্ষণশীল gentleman, in the sense gentleman, and he acts with extreme violence towards his daughter. এবং তার মেয়ের প্রতিও তার ভায়োলেন্স রয়েছে, সে একজন ভায়োলেন্ট পার্সন, সহিংস লোক, মেয়ের প্রতি সহিংস আচরণ করে। Since the squire is a caricature, Fielding does not intend for us to judge this action too harshly. The squire's insistence on Sophia to marry Blifil has less to do with greed than with his stubbornness and adherence to tradition. He speaks in West Country's dialect. সে কথা বলে হচ্ছে ওয়েস্ট কান্ট্রি ডায়ালেক্টে কথা বলে, আঞ্চলিক ভাষা, মানে তার এটা আমরা ধরতে পারি যে তার মধ্যে শিক্ষার একটু আছে। আর স্কোয়ার ইনস্টেন্স অন সোফিয়া টু ম্যারি ব্লিফিল হ্যাজ লেস টু ডু উইথ দ্য গ্রিড দেন দ্য, এখানে সোফিয়ার সাথে সে বিয়ে দিতে চাইছিল ব্লিফিলের, এবং তার সেটার ক্ষেত্রে লোভ যতটা না কাজ করে, তার চেয়ে বেশি কাজ করেছে তার স্টাববর্নেস, যেটা আমরা বলি ঘাটতেরামি, এবং ট্র্যাডিশন, অর্থাৎ আমরা যেটা বলি যে সামাজিক মান মর্যাদা বা আভিজাত্য বজায় রাখার যে জিদ, সেই জিদটাই বেশি কাজ করেছে লোভের চাইতে। ব্লিফিলের সাথে সে জোর করে বিয়ে দিতে চাইছে, শুধু এই জেদের কারণে বিয়ে দিতে চাইছে, এটা একটা বড় কারণ। তো আসছি আমরা প্যাট্রিচ। প্যাট্রিচ ইজ দ্য teacher whom Allworthy accuses of being Tom's father, and he is the type of comedic Herculean character. Fielding compares him to Hercules.
Although pathetic, bumbling, and cowardly, Patrice remains a loyal servant to Jones and deserves his reward at the end of novel. প্যাট্রিসকেই সন্দেহ করা টিচার ছিল এবং অলরেডি তাকে সন্দেহ করে যে টমসের ফাদার হিসেবে সন্দেহ করে, টমসের অবৈধ পিতা হিসেবে তাকে সন্দেহ করে এবং সে আসলে পরবর্তী দেখি যে লয়াল থাকে টমসের প্রতি, লাস্টে তার পুরস্কার পায়। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করি। এছাড়া আমরা পরবর্তী অংশে আরও কিছু চরিত্র নিয়ে আলোচনা করব, সামার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।